এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 বেঙ্গলি CPS 1 ল্যাঙ্গুয়েজ 1 চ্যাপ্টার 3 বাংলা ভাষা শিক্ষণের বিভিন্ন পদ্ধতি, যার 5টি পর্ব আমরা ইতিমধ্যে করে ফেলেছি। আজকে আমরা 6 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। বিগত পর্বে আমরা আলোচনা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে 6 নম্বর পর্বে আমরা প্রজেক্ট পদ্ধতি নিয়ে কথা বলব। প্রজেক্ট পদ্ধতি বলতে প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের প্রজেক্ট পদ্ধতি বলতে কী বোঝো? শিক্ষণের এই পদ্ধতি জন ডিউইর শিক্ষা দর্শনের উপর প্রতিষ্ঠিত। শিক্ষণের এর ক্ষেত্রে শিক্ষার্থীর সক্রিয়তাকে যথাযোগ্য গুরুত্ব আরোপ করতে গিয়ে এই পদ্ধতির সৃষ্টি। ডিউই বলেছেন, জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্যা সমাধানের মধ্যে দিয়ে শিক্ষা হয়। তাই শিক্ষণের জন্য দুটি জিনিস প্রয়োজন, একটি হলো সমস্যা আর অপরটি হলো শিক্ষার্থীর সক্রিয়তা। আমরা জানি যে জন ডিউই ছিলেন লার্নিং বাই ডুইং এর প্রবর্তক। তিনি মনে করতেন কোনো জিনিসটা যখন আমরা হাতে কলমে করব সেটাই আমরা শিখতে পারবো। তো এখান থেকেই তার প্রজেক্ট পদ্ধতির উদ্ভাবন। প্রজেক্ট পদ্ধতি বা প্রজেক্ট মেথড বলতে বোঝায় একটি শিক্ষাদান বা কর্মপদ্ধতি যেখানে শিক্ষার্থীরা বাস্তব জীবনে সমস্যার সমাধানে একটি নির্দিষ্ট প্রকল্প বা কাজ হাতে নেয়, যা তাদের সমালোচনামূলক চিন্তাভাবনা, সহযোগিতা ও সৃজনশীলতা বৃদ্ধি করে। মূলত প্রজেক্ট পদ্ধতিতে সমস্যা ও কর্মকেন্দ্রিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করা হয়। আমরা জানি যে প্রজেক্ট পদ্ধতি আমাদেরকে একটি সমস্যা দিয়ে দেওয়া হয় এবং সেই সমস্যাটাকে বিভিন্নভাবে বিশ্লেষণ করে সুন্দর করে আমাদেরকে উপস্থাপন করতে হয়। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট পদ্ধতি, এবং এই পদ্ধতিতে কাজটা করার জন্য আমাদের নিজেদেরকে ভাবনা চিন্তা করতে হয়, পরিকল্পনা করতে হয়, পড়াশোনা করতে হয় এবং তারপরে আমরা বিষয়টিকে উপস্থাপন করতে পারি। নেক্সট হচ্ছে প্রজেক্ট পদ্ধতির বিবর্তন সম্পর্কে লেখো, অথবা প্রজেক্ট পদ্ধতি কীভাবে আধুনিক শিক্ষার পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। প্রজেক্ট পদ্ধতি সর্বপ্রথম ব্যবহার করেন কলম্বিয়ার টিচার্স কলেজ কর্মশিক্ষা বিভাগের প্রধান CR রিচার্ডস 1900 খ্রিস্টাব্দে। তিনি প্রথম কর্ম প্রশিক্ষণের ক্ষেত্রে সমস্যা পদ্ধতি প্রয়োগের কথা বলেন। এই ধারণা অনুযায়ী প্রজেক্ট পদ্ধতির সমস্যার উপর গুরুত্ব দেওয়া হয় এবং প্রজেক্টকে সমস্যামূলক কাজ হিসাবে বিবেচনা করা হয়। শিক্ষণের ক্ষেত্রে জন ডিউই প্রজেক্ট পদ্ধতিকে গ্রহণ করে তার লার্নিং বাই ডুইং শিক্ষা দর্শনের উপর ভিত্তি করে। পরবর্তীকালে প্রজেক্ট পদ্ধতিকে পরিপূর্ণ রূপদান করেন জন ডিউইর শিষ্য বা ছাত্র কিলপ্যাট্রিক। তার মতে, যেসব উদ্দেশ্যমূলক আর স্বাভাবিক সামাজিক পরিবেশে সম্পাদিত হয় তাই হলো প্রজেক্ট। প্রজেক্টের এই উদ্দেশ্য একেবারেই শিক্ষামূলক। এই শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীর কর্ম সম্পাদনের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। এটি বিদ্যালয়ের ব্যবহারের জন্য সর্বোত্তম উপযোগী, কারণ বিদ্যালয়ের সংগঠন এমন হওয়া উচিত যেখানে শিক্ষার্থীদের জীবনের উপযোগী প্রকৃত অভিজ্ঞতা অর্জন করতে পারে, যা প্রজেক্ট পদ্ধতির মধ্যে দিয়ে সম্পাদিত হয়। তো আমরা দেখলাম যে প্রজেক্ট পদ্ধতি কিভাবে আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে চলে এলো কেবলমাত্র তার সমস্যা এবং সমস্যা সমাধান প্রক্রিয়ার এই মেথডটার মধ্যে দিয়ে। সমস্যা এবং সমস্যার সমাধানের একটা প্রক্রিয়া আছে, যার পূর্ণ ফল হচ্ছে আমাদের প্রজেক্ট। নেক্সট হচ্ছে প্রজেক্ট পদ্ধতি কয়টি ধাপ ও কী কী। প্রজেক্ট পদ্ধতিতে মূলত 5টি ধাপ লক্ষ্য করা যায়। এগুলি হলো: একটি পরিস্থিতির সৃষ্টি। এক্ষেত্রে শিক্ষক এমন একটি পরিস্থিতির সৃষ্টি করবেন যাতে শিক্ষার্থী একটি সমস্যা নির্বাচন করবে এবং তার উপর আলোচনার ফলে তার উপর আলোচনা, গবেষণাগারে কাজ, লাইব্রেরিতে পড়াশোনা বা অন্য কোনো স্থানে প্রদর্শন ইত্যাদি করবে সে বিষয়টিকে। সমস্যাটা নির্বাচন করবে, তার উপরে সে পড়াশোনা করবে, আলোচনা করবে, গবেষণায় কাজ করবে, তারপরে সে জিনিসটি প্রদর্শন করবে। দ্বিতীয় হচ্ছে একটি প্রকল্প স্থির করা এবং একটি উদ্দেশ্য নির্বাচন করা। একটি প্রকৃত সমস্যার সম্মুখীন হওয়ার পর শিক্ষার্থী প্রকল্পের মূল বিষয়বস্তু খুঁজে বার করবে এবং যথার্থ প্রকল্পটি স্থির করবে। সমস্ত শিক্ষার্থী একত্রিতভাবে প্রকল্পটির উদ্দেশ্য স্থির করতে পারে। তো আমরা যখন একটি পরিস্থিতি নির্বাচন করলাম, তো সেই পরিস্থিতিতে মূল উদ্দেশ্য কী হবে, কোথায় আমরা গিয়ে পৌঁছতে চাই সেটা নির্দিষ্ট করব বা কী চাই সেটা নির্দিষ্ট করব। তারপরে প্রকল্পটির পরিকল্পনা। প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করব, কীভাবে আমরা প্রকল্পটি পরিপূর্ণভাবে কাজ করাবো। নেক্সট হচ্ছে প্রকল্পটি কার্যকর করা। সকলে মিলে প্রকল্পটি যাতে কার্যকর হয় তার জন্য সার্বিক চেষ্টা করা, অর্থাৎ প্রকল্পটি যাতে ঠিকভাবে হয় সেটার চেষ্টা। এবং শেষ হচ্ছে প্রকল্পের মূল্যায়ন।
প্রকল্পের মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের কার্যাবলী পুনরালোচনা ও মূল্যায়নের প্রয়োজন। শিক্ষা বিষয়টি একদম যথার্থ হয়েছে কিনা সেটা অবশ্যই মূল্যায়ন করে দেখা হবে। নেক্সট হচ্ছে প্রকল্প পদ্ধতির কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্যগুলি হলো: 1, এক্ষেত্রে শিক্ষার্থীরা কেবলমাত্র তাত্ত্বিক জ্ঞান লাভ করে না, সেই সাথে তারা হাতে কলমে কাজের মধ্যে দিয়ে যেমন সক্রিয় হয়ে ওঠে, সেই সাথে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। প্রকল্পের বিষয়টি হচ্ছে বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভরশীল। বাস্তব কোনো সমস্যা তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং সেটাই তারা ভেবে চিন্তে বুঝে পরীক্ষা করে পড়াশোনা করে একটা তার আউটকাম আমাদের সামনে এনে প্রতিষ্ঠা করে। তো এই জন্যে তার হাতে কলমে সক্রিয়তা কাজ করতে হয়, সক্রিয়তা বাড়ে এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। নেক্সট, মূলত বাস্তবভিত্তিক জীবনকেন্দ্রিক সমস্যার উপর প্রতিষ্ঠিত হয়, ফলে তাদের মধ্যে সমস্যা সমাধানের কৌশল, যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তন ইত্যাদি দক্ষতাগুলি গড়ে ওঠে। নেক্সট, প্রকল্প পদ্ধতিতে অনেক সময় দলবদ্ধ হয়ে কাজ করতে হয়। এতে শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে কাজ করতে শিখে সহযোগিতা, সহমর্মিতা মনোভাব গড়ে ওঠে, সেই সাথে তাদের মধ্যে বন্ধুত্বসুলভ মনোভাব গড়ে ওঠে, গণতান্ত্রিক বোধ গড়ে ওঠে, একে অপরের কথা শুনে তাকে মান্যতা দেওয়া, সকলকে সহযোগিতা করা, সকলকে নিয়ে কাজ করা। নেক্সট পয়েন্ট হচ্ছে প্রকল্প পদ্ধতির মধ্যে দিয়ে সে লক্ষ্য প্রাপ্তি করতে শেখার লক্ষ্য প্রাপ্তির জন্য পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনাকে কার্যকর করার জন্য তাকে ছোট ছোট ভাগে বিভক্ত করা হয়। এগিয়ে যেতে শিখে এবং নিজের জীবনের সমস্যাকেও সমাধান করতে এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজে কী ধরনের পরিকল্পনা গ্রহণ করবে, কীভাবে পরিকল্পনা গ্রহণ করে এগিয়ে যাবে, সেগুলো সে শেখে এখান থেকে। পয়েন্ট হচ্ছে প্রকল্প পদ্ধতির মধ্যে কাজ করার সময় শিক্ষার্থীদের নানা বিষয়ে নিত্য নতুন চিন্তাধারা, হাতের কাজ ইত্যাদি করতে হয়, ফলে সৃজনশীলতা বৃদ্ধি পায় তাদের মধ্যে। নেক্সট প্রশ্ন, প্রকল্প পদ্ধতির কয়েকটি সুবিধা উল্লেখ করো। প্রকল্প পদ্ধতির কয়েকটি সুবিধা হলো: 1, যেহেতু শিক্ষার্থীরা হাতে কলমে কাজের মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয় করে, সেহেতু প্রকল্পের পদ্ধতি একটি মনোবিজ্ঞানসম্মত পদ্ধতি। শিক্ষার্থীদের স্বাধীন চিন্তাধারার সাহায্যে কোনো সমস্যার সমাধানে তৎপর হয়, সমস্যা সমাধান থেকে তারা শিক্ষা লাভ করে এবং এই অভিজ্ঞতা তাদের পরবর্তী পর্যায়ে আবিষ্কার ক্ষমতা জাগ্রত করে। নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও স্বনির্ভরতা বাড়ায় প্রকল্প পদ্ধতি। তারা যেহেতু নিজেরা করে, তাহলে তাদের মধ্যে ধীরে ধীরে নিজের প্রতি কনফিডেন্স বা নিজের প্রতি স্বনির্ভরতা বেড়ে ওঠে, নিজের আত্মবিশ্বাস গড়ে ওঠে। সে যে নিজে সব কাজটা করতে পারে সেই বিষয়টির ধারণা তার মনের মধ্যে আসে। শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা সংগ্রহ করতে পারে, সমস্যার সম্মুখীন হয় বলে তাদের মধ্যে চিন্তা শক্তির বিকাশ ঘটে, যুক্তিবোধের বিকাশ ঘটে। প্রকল্প পদ্ধতির কয়েকটি অসুবিধাও আছে। এগুলো কি? প্রকল্প পদ্ধতির কয়েকটি অসুবিধা হলো: প্রকল্প পদ্ধতি একটি সময় সাপেক্ষ পদ্ধতি। বিদ্যালয়ে প্রতি মাসে একটি বা দুটির বেশি প্রকল্প সম্ভব নয় করা। 2, প্রকল্প পদ্ধতি করতে গেলে অনেক সময় অনেক কিছু কেনাকাটার প্রয়োজন হয়। এক্ষেত্রে এটি ব্যয় সাপেক্ষ পদ্ধতি। এতে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বা অসমর্থ শিক্ষার্থীদের কিন্তু এটা অসুবিধার সম্মুখীন হতে হয়। তাছাড়া কোনো প্রকল্প করে ওঠার পেছনে যে দক্ষতার প্রয়োজন তা অনেক সময় সব শিক্ষকের থাকে না। এই পদ্ধতি সবসময় কার্যকর হওয়া সম্ভব হয় না। সেই সাথে সমস্ত পাঠকে যদি প্রকল্প পদ্ধতির মধ্যে দিয়ে দান করা চেষ্টা করা হয় তা কিন্তু অসম্ভব। এটি প্রকল্প শেষ হতে অন্য একটি প্রকল্প শুরু করতে অনেক সময় চলে যায়, ফলে শিক্ষার্থীদের আগ্রহ শিথিলতা দেখা যায়। সেই সাথে শিক্ষার ধারাবাহিকতা নষ্ট হয় এবং এই সাথে যদি এত প্রকল্পের কাজ বারবার করতে দেওয়া হয় তাদের মধ্যে একঘেয়েমি চলে আসবে। এই গেল তোমাদের প্রকল্প পদ্ধতির অসুবিধা। এরপরে আমরা ছড়া মাধ্যমে শিক্ষাদান পদ্ধতি বলতে কী বোঝো সেটা নিয়ে আলোচনা করবা। তো ছড়ার মাধ্যমে শিক্ষাদান পদ্ধতি বলতে কী বোঝো? ছড়ার মাধ্যমে শিক্ষাদান পদ্ধতি বলতে বোঝায় এমন একটি শিক্ষণ কৌশল যেখানে কবিতা বা ছড়া ব্যবহার করে বিভিন্ন বিষয় শেখানো হয়, যা শিক্ষার্থীদের কাছে পাঠকে আনন্দদায়ক ও সহজ করে তোলে এবং মুখস্থ করার পরিবর্তে ধারণাভিত্তিক শিক্ষাকে উৎসাহিত করে। এই পদ্ধতিতে ছন্দের মাধ্যমে জটিল বিষয়গুলো সহজে মনে রাখা যায়, যা শিক্ষার্থীদের শেখার প্রতি ভীতি দূর করে তাদের সক্রিয় অংশগ্রহণে সাহায্য করে। দেখবে যে প্রি স্কুল বা ছোটদের স্কুল, বিশেষ করে ক্লাস 1-2 জন্য ছড়ার শিখন বা এইরকম ওদের বইগুলোতে খুব অনেক ছোট ছোট ছড়া, রাইম এইসব থাকে। তো কেন? এতে কি হয়, ওদের যে ভাষার যে স্পষ্টতা, ওরা তো সবে কথা বলতে শিখছে, ওদের সব শব্দ, সব বর্ণ, সব উচ্চারণ অত ভালো নয়। তো ওইভাবে বলতে বলতে ওরা বেশ ভালো শিখে যায় এবং ছন্দ মেলানো থাকে, সুর থাকে, সেই জন্য ওদের মন চায় মানে ছড়া বলতে খুব ভালোবাসে বা রাইম পড়তে খুব ভালোবাসে। সেই সাথে মুভমেন্ট থাকে, সেই জন্য ওরা বেশ অতি সহজে বিষয়টিকে
আগ্রহী হয়ে পড়ে। এর সাথেও দেখবে যে যখন আমাদের ক্লাস 1-2 এদের জন্য লেসন প্ল্যান করা হয়, তা ওদের কিন্তু আমরা যে ফার্স্টে যে উপস্থাপন স্তরে কিন্তু একটা ছড়ার মধ্যে দিয়ে ওদেরকে আগ্রহী করতে পারি। কারণ ওদেরকে পূর্ব পাঠ থেকে কোনো প্রশ্ন করলে বা কিছু করলে ওরা অত সহজে উত্তর দেবে না, অত্যন্ত চিৎকার চেঁচামেচি করতে পারে, ক্লাসে মন বসাতে চাইবে না, এরকম অবস্থা তৈরি হতে পারে। কিন্তু একটা ছড়ার মধ্যে দিয়ে অতি সহজে ওদের মনটাকে আগ্রহী করে তোলা যায়। নেক্সট হচ্ছে ছড়ার মাধ্যমে শিক্ষাদানের প্রধান 4টি উদ্দেশ্য। ছড়ার মাধ্যমে শিক্ষাদানের উদ্দেশ্য হলো, এক, ছড়ার মাধ্যমে অতি সহজে বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করা যায়। 2 হচ্ছে শিক্ষার্থীদের কথন দক্ষতা, উচ্চারণ দক্ষতা বৃদ্ধিতে সাহায্য হয়। বর্ণমালা, শব্দ, বাক্য গঠন, ভাষা, ছন্দ শেখানো যায়, যা শিশুদের কথা বলা ও বুঝতে সাহায্য করে। ছড়ার মাধ্যমে শিশুরা নতুন শব্দ ও ধারণা সহজে মনে রাখতে পারে, তাদের চিন্তা শক্তি ও কল্পনা শক্তি বাড়ে। ছড়া মজাদার ও আকর্ষণীয়। ছন্দের কারণে শিশুরা খেলার ছলে শেখে, যা শেখার প্রক্রিয়াকে আনন্দদায়ক ও কার্যকর করে তোলে। এই কারণে আমরা ছড়া ব্যবহার করব, কিন্তু এটি মূলত ক্লাস 1-2, কিছু ক্ষেত্রে অন্য অন্য শ্রেণীতে ব্যবহার করা যায়, কিন্তু সব শ্রেণীতে নয়। তবে কিছু কিছু জিনিস অন্য বড়দেরকেও বিশেষ ক্ষেত্রে, যেমন ধরো আমরা যখন সমাস শেখাই, সমাস, কারক, বিভক্তি, সেই সাথে কিছু ফর্মুলা, এগুলো যখন শেখাই সেগুলোকে যদি আমরা একটু ছড়া ছন্দে মিলিয়েও দিই, ওরা অতি সহজে মুখে মুখে বলতে বলতে ওটা মাথায় এসে যাবে। বা এই জিনিসগুলো আমরা ছড়ার মাধ্যমে বড়োদেরকে শেখাতে পারি যদি তারা আগ্রহী হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, ছড়ার মাধ্যমে শিক্ষাদান পদ্ধতির কয়েকটি সুবিধা লেখো। ছড়ার মাধ্যমে শিক্ষাদান পদ্ধতির কয়েকটি সুবিধা হলো, 1, ছড়া মনোমুগ্ধকর ও শিশুর মনোরঞ্জনকারী বলে শিক্ষার্থীরা পাঠে আগ্রহী হয়ে পড়ে। 2, ছড়ার ছন্দ ছাত্রদের বা শিক্ষার্থীদের আকৃষ্ট করে, তাই তারা ছড়া পড়তে ভালোবাসে। নেক্সট, ছড়ার ছন্দের মাধুর্য শিশুর মনকে আকৃষ্ট করে। নির্ভুল বর্ণ ও শব্দের উচ্চারণে অভ্যাস তৈরি করে ছড়া। আবার ছড়ার কিছু অসুবিধা রয়েছে। ছড়ার মাধ্যমে শিক্ষাদান পদ্ধতির কয়েকটি অসুবিধা লেখো। ছড়ার মাধ্যমে শিক্ষাদান পদ্ধতির কয়েকটি অসুবিধা হলো, 1, এটি মূলত প্রাথমিক ও প্রাথমিক স্তরে ভাষা ও প্রাথমিক ধারণা শেখানোর জন্য বেশি কার্যকর। উচ্চতর শিক্ষা বা বিভিন্ন বিষয়ের জন্য এর প্রয়োগ সীমিত। ছড়া ছন্দে বোঝাতে গিয়ে অনেক সময় মূল বিষয়বস্তু গভীরতা নির্ভুলতা নষ্ট হতে পারে। নেক্সট হচ্ছে, ছন্দের তালে তালে ভেসে যাওয়া বিষয়ে গভীরে প্রবেশ করতে শিক্ষার্থীর মন চায় না। এই কারণে দেখবে ছোট শিক্ষার্থীরা যখন ধীরে ধীরে বড় হয়, তখন তাদেরকে যখন আমরা ছড়ার বদলে কবিতা পড়াই এবং কবিতার ভাববস্তু বোঝাতে চেষ্টা করি, অত সহজে তারা বুঝতে চাইবে না। নেক্সট হচ্ছে, ছড়া সাধারণত সহজ সরল বিষয়বস্তু শেখাতে পারে, কিন্তু জটিল বৈজ্ঞানিক ধারণা, বিমূর্ত ধারণা, গভীর দর্শন বিষয়গুলো ছড়ার মাধ্যমে কার্যকরভাবে শেখানো কঠিন হয়। কিছু শিক্ষার্থীরা ছড়া ও ছন্দে শিখতে পছন্দ করলেও অনেক শিক্ষার্থী, বিশেষ করে যারা একটু বড়, ছড়ার মাধ্যমে শিখতে আগ্রহ বোধ করে না। এটি তাদের কাছে ছেলে মানুষই বলে মনে হতে পারে। ওই যে বললাম যে সমস্ত কিছু আমরা ছড়ার মধ্যে দিয়ে তাদেরকে শেখাতে পারি না বড়দেরকে। তো কিছু জিনিস যেমন আমরা কারক, বিভক্তি, সমাস ইত্যাদি বিষয়গুলো আমরা ওদেরকে ছড়ার মাধ্যমে উপস্থাপন করে দিলে বারবার বলতে বলতে ওটা মনে চলে আসবে। কিছু ফর্মুলা আমরা এইভাবে বলতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে কার্যকর ছড়া তৈরি করা, সেগুলো সঠিকভাবে ব্যবহার করা শিক্ষকের সৃজনশীলতা ও দক্ষতার উপর নির্ভরশীল, যা সব শিক্ষকের পক্ষে সম্ভব নাও হতে পারে। সবাই কিন্তু ছড়া বানিয়ে বা ছড়া বলে শিক্ষার্থীদের ওই ক্লাস 1-2 এদের যেগুলো বইতে থাকে সেগুলোকে পড়ানো এক ধরনের বিষয়, কিন্তু উঁচু ক্লাসে ছড়া পদ্ধতি ব্যবহার করা সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। তো এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। আজকে আমরা ছড়া পদ্ধতি অবধি কমপ্লিট করলাম। এরপরে আমরা অন্যান্য পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব।